গুড মর্নিং, সুপ্রভাত। অষ্টম শ্রেণীর বালক বিভাগের ছাত্রদের অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা অলরেডি দ্বিতীয় অধ্যায়টা শুরু করেছি। দ্বিতীয় অধ্যায়টা শুরু করে আমরা একেবারে চলে এসেছি তোমাদের কাছে কোনখানে, তোমাদের বইয়ের 21 পৃষ্ঠা পর্যন্ত চলে এসেছি। আজকে আমরা সিরাজদৌল্লা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক অর্থাৎ পলাশী যুদ্ধের কারণগুলো নিয়ে আলোচনা করব। হঠাৎ কি এমন আলীবর্দী খাঁ পর্যন্ত আমরা আলোচনা করে ফেলেছি। আলীবর্দী খাঁ খুব দুঃখ ধরে তিনি একটা উক্তি করতেন, ইংরেজদেরকে তিনি মৌমাছি এবং তাদের বাণিজ্য নীতিকে মৌচাক বলে অভিহিত করেছেন, যে মৌচাকে মৌমাছিকে ঘাটালে পরে কি হবে, তারা ফুল ফোটাবে। এই যে আদর্শ, এই জন্য তিনি বিভিন্ন ক্ষেত্রে ইংরেজদের সাথে জটিল সমস্যায় না গিয়ে তাদের বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি করত এবং তাদের সাথে সেই প্রতিবন্ধকতা থেকে তারা মুক্তি লাভ করত। এখন আমরা দেখব আলীবর্দী খাঁর উত্তরাধিকার হিসাবে যেহেতু তিনি অপুত্রক ছিলেন, তার কনিষ্ঠা কন্যা আমিনা বেগম, সেই আমিনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলাকে নিজের কাছে রেখেছিলেন। পরবর্তী নবাব হিসাবে তিনি মনোনীত বা উত্তরাধিকার হিসাবে ঠিক করে দিয়েছিলেন। এবং ফলে কি হয়েছিল না, আমরা দেখতে পাই যে কি না, সিরাজের এই যে তিনি সম্রাট হলেন, এটা কিন্তু অন্যান্য আত্মীয়রা তাদেরকে সন্তুষ্ট করতে পারে। এখন এই সন্তুষ্টি না করতে পারার জন্যই সিরাজের সাথে ইংরেজদের তথা তার আত্মীয়দের একটা পরোক্ষ যুদ্ধ কিন্তু অনেক আগে থেকে শুরু হয়ে গেছিল, অর্থাৎ সম্পর্কের অবনতি ঘটতে শুরু করেছিল বিভিন্ন কারণে। এবং তার এই কারণে হিতাহুতি দিয়েছিল ইংরেজরা সংযুক্ত হয়ে। পাশাপাশি নবাব হওয়ার পর থেকেই তার থেকে আত্মীয়, পরিবার পরিজন, ইভেন তার অনুচরেরা বিরোধিতা করতে শুরু করেছিল গোপন। এখন এই কথাটা আমরা, এই মনোভাব এবং ব্রিটিশরা সেই সময় কি করেছিল সে সম্পর্কে আমরা একটা চিঠি থেকে জানতে চেষ্টা করব। সিরাজের বিরুদ্ধে ব্রিটিশ বিরোধী মনোভাবের কারণ খোজা ওয়াজিদকে লেখা চিঠি 1756 খ্রিস্টাব্দের পয়লা জুন কি হয়েছিল না, সিরাজ মুর্শিদাবাদ থেকে আর্মেনীয় বণিক খোজা ওয়াজিদকে একটি চিঠি লিখেছিলেন। সিরাজ একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে সিরাজ ব্রিটিশদের সম্পর্কে তার নেতিবাচক মনোভাবের কারণ ব্যক্ত করেছিলেন। চিঠিটিতে লেখা ছিল, ইংরাজ তাড়াইব, আমার রাজ্য হইতে ইংরাজ তাড়াইবার 3টি যুক্তি যুক্ত আছে। কি যুক্তি যুক্ত আছে দেখো। 1 নম্বর, প্রথম কারণ এই যে উহারা সুদৃঢ় দুর্গ নির্মাণ করিয়াছে। 1 নম্বর, সুদৃঢ় দুর্গ নির্মাণ করিয়াছে, সুবৃহৎ পরিখা খনন করিয়াছে, তাহা বাদশাহী সাম্রাজ্যের চির প্রচলিত আইন কানুনের সুপ্রতিষ্ঠিত বিধানাবলীর বিপরীত কার্য। দ্বিতীয় কারণ যেটা, কোম্পানি বিনা শুল্কে বাণিজ্য করিবার জন্য দস্তক নামক যে পরোয়ানা পাইবার অধিকারী, উহারা তাহার অপব্যবহার করিয়া অনাধিকারীকে দস্তকের ফল লাভ করিতে দিয়া বাদশাহী শুল্কের ক্ষতি করিতেছে। তৃতীয়,
যে সকল ব্যবসায়িক কর্মচারী কৃতকার্যের নিকাশ দিবার দায়িত্ব হইতে অব্যাহতি লাভের মতলব করে, উহারা তাহাদেরকে নিজ অধিকারের মধ্যে আশ্রয় দিয়া ন্যায় বিচারে বাধা প্রদান করিতেছে। সিরাজ ওই চিঠিতে আরো লিখেছিলেন, এই সকল কারণে উহাদিগকে তাড়াইয়া দিবার প্রয়োজন উপস্থিত হইয়াছে। তবে যদি উহারা এই সকল অন্যায় অনাচার দূর করিবার জন্য অঙ্গীকার করে এবং নবাব জাফর খান আমলের অন্যান্য বণিক যে নিয়মে বাণিজ্য করিত, সেই নিয়মে বাণিজ্য করিতে সম্মত হয়, ক্ষমা করিব, দেশেও থাকিতে দিব, অন্যতা শীঘ্রই উহাদিগকে তাড়াইয়া দিব। সিরাজের চিঠির উদ্ধৃত অংশগুলি অক্ষয় কুমার মৈত্রের সিরাজউদ্দৌলা গ্রন্থের কলকাতা অবরোধ অংশ থেকে নেওয়া হয়েছে, মূল বানান অপরিবর্তিত। তাহলে বোঝা যাচ্ছে এই খোজা ওয়াজিদকে লেখা চিঠিতে সিরাজের ইংরেজ বিদ্বেষ কতটা তীব্র ছিল সেটা কিন্তু পরিষ্কার। এবং শুধু তাই নয়, আমরা আরো দেখব যে এই সিরাজউদ্দৌলার সাথে কি কি কারণে ইংরেজদের বিরোধ হয়েছিল সেগুলো কিন্তু আমরা এখানে বোঝার চেষ্টা করি। এখন দেখো, সিরাজ যখন 1756 খ্রিস্টাব্দে নবাব হলেন, নবাব হওয়ার সাথে সাথে তার আনুগত্য প্রদর্শন স্বরূপ একটা নবাবী রেওয়াজ আছে, তার অনুগত অনুচরেরা এবং কোম্পানি যে সমস্ত বিদেশিরা আছে আনুগত্য হিসাবে তাকে উপলক্ষণ এবং তাকে সম্মান জ্ঞাপন জানায়। সমস্ত শক্তি আঞ্চলিক রাজা মহারাজা জমিদার সবাই জানিয়েছে, বৈদেশিক শক্তিরা জানিয়েছে, একমাত্র ব্রিটিশরা কোনোভাবেই তার প্রতি কোনো সম্মান প্রদর্শন বা আনুগত্য প্রদর্শন করে। অর্থাৎ তাহলে প্রদর্শন করেন মানে তাকে নবাব হিসাবে মেনে নেয়, এটা সিরাজউদ্দৌলা বুঝতে পেরেছে। তাহলে সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের একটা খুবই প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে, এটা এক নম্বর। 2 নম্বর হচ্ছে সিরাজউদ্দৌলা যখন নবাব হন তার পূর্বে তিনি একবার ইংরেজদের গোপন অস্ত্র কারখানা কাসিম বাজার বেড়াতে গেছিলেন 1753 খ্রিস্টাব্দে। সেই কাসিম বাজারে তাদের গান ফ্যাক্টরি, যেটা কাশীপুর গান ফ্যাক্টরি, সেখানে সিরাজউদ্দৌলাকে ঢুকতে দেওয়া হয়নি। অর্থাৎ ভাবি নবাবকে গান ফ্যাক্টরি পরিদর্শনের সুযোগ দেওয়া হয়নি। এতে ভীষণভাবে সিরাজউদ্দৌলা অপমানিত বোধ করেছিলেন। এই অপমানিত বোধ করার পরিণতি হিসাবে সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের বিবাদের কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। আচ্ছা, সিরাজউদ্দৌলা নবাব হওয়ার পর দস্তকটা মানে হচ্ছে বাণিজ্যিক ছাড়পত্র, সেটি প্রদান করা হচ্ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিন্তু দস্তকে এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উচ্চপদস্থ বা আমলারা তারা এটা অপব্যবহার করে প্রভূত পরিমাণ বাণিজ্যিক ক্ষেত্রে ক্ষতি করছে। সিরাজউদ্দৌলা বারংবার এটি দৃষ্টিগোচর করেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কিন্তু কোনো লোক তাদেরকে সাহায্য বা কোনো আশ্রয় করেন এবং ফলে তার আদেশ নির্দেশ কিন্তু তারা মান্যতা দেয়। তারপর হচ্ছে সিরাজউদ্দৌলার সময়কালে 1756 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেছিল। অপরদিকে ফরাসিরা চন্দননগরে দুর্গ নির্মাণ করেছিল। এই সংবাদটি সিরাজউদ্দৌলার কানে যখন পৌঁছালো, তিনি উভয় শক্তিকে, বৈদেশিক শক্তিকে নিষেধ করলেন। কারণ সিরাজউদ্দৌলা
বলেছিলেন যে তাদের যুদ্ধে এই দুর্গে কি প্রয়োজন আছে, তারা বাণিজ্য করতে এসেছে, বাণিজ্য করবে, কিন্তু ফরাসিরা সিরাজদৌল্লা নবাবের আদেশ মান্যতা দিলেও ইংরেজরা কিন্তু মান্যতা দেয়নি। তাই বাধ্য হয়ে সিরাজদৌল্লা 1756 খ্রিস্টাব্দে 57 খ্রিস্টাব্দে 56 খ্রিস্টাব্দে 20 জুন কলকাতা আক্রমণ করেন এবং কলকাতার তৎকালীন প্রধান যিনি ছিলেন টেক সাহেব সহ তাদেরকে আক্রমণ করে হারিয়ে দেন এবং প্রতিরোধ সৃষ্টি করেন। অর্থাৎ যুদ্ধ তাকে করতে হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে। এই যে তিনি যুদ্ধ করলেন, জয় করলেন এবং কলকাতার নামকরণ করলেন, তিনি আলীনগর কলকাতার নামকরণ করলেন এবং টেক সহ অন্যান্য অনুগত কর্মচারীরা তারা দক্ষিণে 24 পরগনার দিকে চলে গিয়েছিলেন, অর্থাৎ ফলতার দিকে পালিয়ে গিয়েছিলেন। এই যে এটা করলো এবং সিরাজদৌল্লা তারপর কলকাতা ফিরে গেলে আবার মাদ্রাজ থেকে রবার্ট ক্লাইভ কলকাতায় আক্রমণ করলেন, আবার পুনরুদ্ধার করলেন এবং আক্রমণ করে পুনরুদ্ধার করলেন। এই সংবাদটা যখন সিরাজদৌল্লার কাছে গেল, সিরাজদৌল্লা আবার পুনরায় 1756 খ্রিস্টাব্দ 57 খ্রিস্টাব্দে উভয়ের মধ্যে যুদ্ধ হলো এবং সেই যুদ্ধে সিরাজদৌল্লা পরাজিত হলেন এবং বাধ্য হয়ে 1756 খ্রিস্টাব্দে 57 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে সিরাজদৌল্লার সাথে ইংরেজ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা সন্ধি স্বাক্ষরিত হলো, যেটা ইতিহাসে আলীনগরের সন্ধি নামে 14 ফেব্রুয়ারি ছিল, সেই 9 ফেব্রুয়ারি আলীনগরের সন্ধি নামে পরিচিত এবং নবাব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ক্ষতিপূরণ দেয় যুদ্ধে। এবং সেই সময় আরেকটা জিনিস ঘটে গিয়েছিল, 1756 খ্রিস্টাব্দে 20 জুন সিরাজদৌল্লা যে কলকাতা আক্রমণ করেছিলেন, সেই সময় 100 বছর পরে একটা ঘটনা আমরা একটা বর্ণনা পাই, সেটা হচ্ছে অন্ধকূপ হত্যা। অন্ধকূপ হত্যা, এই 20 জুন অন্ধকূপ হত্যা, সিরাজদৌল্লা নাকি এই যুদ্ধে বন্দী 146 জন সৈনিক, ব্রিটিশ সৈনিককে যুদ্ধ অপরাধের জন্য 18 ফুটের একটি কক্ষে অবরুদ্ধ রেখেছিলেন এবং একটি গৃহবন্দী করে রেখেছিলেন। এতে নাকি বলা যায় যে 123 জন মারা গিয়েছিল, 123 জন মারা গিয়েছিল। কিন্তু সেই ঘটনাটা অতিরঞ্জিত, আমরা এটা নিয়ে তোমাদের বই খুব বিশদভাবে আলোচনা নিয়ে বলবো। এটি ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত। অন্ধকূপ হত্যা, এই যে সিরাজের সাথে ইংরেজদের বিরোধের আরেকটি বড় কারণে অন্ধকূপ হত্যার ঘটনা, অর্থাৎ শক্তির মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে নবাবের আরো দূরত্ব নির্ধারিত হয়েছিল। আরেকটি আমরা বিশেষভাবে উল্লেখ করতে পারি যে সিরাজের প্রধান শত্রু তার মাসি ঘসেটি বেগম এবং তার পুত্র শওকত জং, যিনি ছিলেন পূর্ণিয়ার শাসনকর্তা। তারা সিরাজদৌল্লা নবাব হওয়াকে মেনে নিতে পারেনি। তারা গোপনে ব্রিটিশদের সাথে যোগাযোগ স্থাপন করে সিরাজদৌল্লাকে পদচ্যুত করার চেষ্টা করছিল। এই সংবাদটি যখন সিরাজদৌল্লার কাছে ষড়যন্ত্রের কথা ফাঁস হলো, সিরাজদৌল্লা ঘসেটি বেগম এবং পূর্ণিয়ার শাসনকর্তা শওকত জংকে তারা যুদ্ধে পরাজিত করে অবরুদ্ধ করল। এই ঘটনাটা ইংরেজরা ভালো চোখে নেয়নি, অর্থাৎ তারাও সিরাজ বিরোধী গোষ্ঠী গঠন করতে শুরু করলো এবং এই সময় সিরাজদৌল্লার প্রধান সেনাপতি কে মির্জাফর এবং জগৎ শেখ, তারাও গোপনে ব্রিটিশদের সাথে যোগাযোগ করছিল এবং সিরাজকে তারা মেনে নিতে পারেনি। তারা সিরাজদৌল্লাকে সরিয়ে দিয়ে জগৎ শেখ পরিবারের ইচ্ছা অনুযায়ী মির্জাফরকে পরবর্তী নবাব করবে বলে তারা গোপনে ঠিক করে ফেলেছিল। এই সংবাদটা সিরাজদৌল্লার কাছে পৌঁছে গেলে সিরাজদৌল্লা হতভম্বিত হয়ে গিয়েছিলেন। এবং শুধু তাই নয়, আমরা আরো বলতে পারি যে তার ঢাকার দেওয়ান রাজবল্লভের পুত্র কৃষ্ণদাস, সেই কৃষ্ণদাস অর্থ তছরূপ করে তিনি ইংরেজদের কাছে আশ্রয় নিয়েছিলেন, কলকাতায় ইংরেজদের কাছে আশ্রয় নিয়েছিলেন। সিরাজদৌল্লা
বারংবার তাদেরকে অনুরোধ করেছিল যে কৃষ্ণদাসকে তাদের হাতে তুলে দেওয়া হোক, সে অপরাধী, আর্থিক তছরূপের দায় দোষী। কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে তুলে দেয়নি, বরং তাকে নিরাপত্তা ও আশ্রয় প্রদান করেছিল। অর্থাৎ সিরাজদৌল্লার সাথে তাদের বিরোধ আরো জোরালো হয়ে উঠেছিল। তাছাড়া সিরাজদৌল্লা ছিল দাম্ভিক প্রকৃতির, অহংকারী এবং তার সাথে অনভিজ্ঞ। ফলে দূরদৃষ্টির অভাব ছিল সিরাজদৌল্লা। ইংরেজ শক্তিকে যেমন আলিবর্দী খাঁ কখনোই ঘাটাতে চাননি, কিন্তু তাদের মধু পান করতে চেয়েছিলেন, তাদের অসুখ বিভিন্নভাবে প্রতিকূলতা সৃষ্টি করে, তাদের সাথে তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাদের আঞ্চলিকতাকে গুরুত্ব দিয়ে তাদের কাছ থেকে কর আদায় করতো, রাজস্ব আদায় করতো। কিন্তু সিরাজদৌল্লা সেটা না করে ব্রিটিশ বিরোধী মনোভাবের পোষণ করেছিল। ফলে সিরাজদৌল্লার সাথে ব্রিটিশদের সম্পর্কের দিন দিন অবনতি ঘটতে লাগলো। এই অবস্থায় সিরাজদৌল্লার সাথে ইংরেজদের বিরোধ আবশ্যিক হয়ে পড়েছিল। এখন আমরা একটা জিনিস করার চেষ্টা করব। তো অন্ধকূপ হত্যা তোমাদের বইয়ে আছে টুকরো কথা। যাহারা নিদারুণ যন্ত্রণায় মর্মপীড়িত হইয়া অন্ধকূপ কারাগারে জীবন বিসর্জন করিলেন, তাহাদের স্বদেশীয় স্বজাতীয় সমসাময়িক ইংরেজ দিকের কাগজপত্রে অন্ধকূপ হত্যার নাম পর্যন্ত দেখিতে পাওয়া যায় না। কেন? রণপালায়িত ইংরাজ বীর পুরুষগণ পলতার বন্দি বসিয়া বন্দরে বসিয়া দিন দিন যে সকল গুপ্ত মন্ত্রণা করিতেন, তাহার বিবরণ পুস্তকে কোন স্থানেই অন্ধকূপ হত্যার উল্লেখ নাই। মাদ্রাজের ইংরেজ দরবারের রক্ষার্থে দাক্ষিণাত্যে নিজাম এবং আরকটের নবাব বাহাদুর সিরাজদৌল্লাকে যে পত্র লিখিয়া পাঠিয়েছিলেন, তাহার মধ্যে অন্ধকূপ হত্যার কোন উল্লেখ নাই। ক্লাইভ ও ওয়াটসন বঙ্গদেশে শুভাগমন করিয়া পলাশী যুদ্ধের অপহৃত পূর্ব পর্যন্ত সিরাজদৌল্লাকে যত সুতীব্র সামরিক লিপি লিখিয়াছেন, তাহার মধ্যে অন্ধকূপ হত্যার উল্লেখ নাই। সিরাজদৌল্লার সঙ্গে ইংরেজ দিকের যে আলীনগরের সন্ধি সংস্থাপিত হয়, তাহার মধ্যে অন্ধকূপ হত্যার কোন উল্লেখ নাই। অন্ধকূপ হত্যা কবে, কাহার কৃপায় জনসমাজে প্রথম প্রচারিত হইয়াছিল, সেই ইতিহাস সবিশেষ রহস্য পরিপূর্ণ। হলওয়েল স্যার তার প্রথম প্রচারক। হলওয়েল ব্রিটিশ সৈনিক হলওয়েল যে কারাগৃহের বর্ণনা করিয়া গিয়াছে, তাহা 18 ফুট দৈর্ঘ্য আর 14 ফুট প্রশস্ত এবং ক্ষুদ্রায়তন সংকীর্ণ কক্ষে 146 জন নরনারীকে কিরূপে কারারুদ্ধ হইতে পারে, সে কথা কিন্তু অল্প লোকেই আলোচনা করিয়া দেখিয়াছেন। একজন মানুষের অন্তত 6 ফুট দৈর্ঘ্য, 2 ফিট প্রশস্ত, 2 ফিট বেদ সমন্বিত স্থানের আবশ্যক। ওইরূপ সংকীর্ণ কক্ষে 81 জনের অধিক নরনারী কেমন করিয়া স্থান লাভ করিয়াছিল, সেটা প্রশ্নসূচক। এবং অল্পায়তন গৃহকোটরে নিদারুণ গ্রীষ্মকালে 146 জন নরনারীকে কারারুদ্ধ করাইয়া অন্ধকূপ হত্যার সর্বপ্রধান কলঙ্ক। সে কলঙ্ক কি নিতান্ত অতিরঞ্জিত বা সর্বদা কাল্পনিক কলঙ্ক নহে? অথচ জ্ঞান গর্বিত ব্রিটিশ জাতি ইহার প্রতি কিছুমাত্র লক্ষ্য না করিয়া শাস্ত্র নয়নে হলওয়েলের প্রকৃত কাহিনী গলাধ্যকরণ করিয়া আজ কত না ভাব দাস করিতেছেন। অক্ষয় কুমার মৈত্রীর এটা একটা বিশেষ বর্ণনা, এটা থেকে আমরা জানতে পারছি। তাহলে দেখো, এইরকম একটা সিচুয়েশন, এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি হলো, এবং সেই অবস্থায় 1757 খ্রিস্টাব্দে 23শে জুন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নবাব মুর্শিদাবাদের রাজধানীতে আক্রমণ করে বসল, এবং কোম্পানি বাহিনী শেষ পর্যন্ত পলাশীর আম্রকাননে সিরাজদৌল্লাকে পরাজিত করে। যদিও বিশ্বাসঘাতকতা মির্জাফরের জন্যই। সেই মির্জাফরের কথা আমরা
এবং তার এবং তিনি পালাতে গিয়ে সিরাজদৌল্লার হয়ে মীর মদন এবং মীর কাসিম মহল্লা মীর মদন এবং মহল্লা দুজনে বীর বিক্রমে যুদ্ধ করেছিল এবং জয়লাভ প্রায় সুনিশ্চিত ছিল। এই অবস্থায় তাকে ভুল বুঝিয়ে পালাতে সাহায্য করলে তিনি ধরা পড়ে যান যুদ্ধের জন্য এবং তারই প্রধান মীর জাফরের জ্যেষ্ঠ পুত্র মিরনের নির্দেশে মোহাম্মদ আলী বেগ ছোট ছুরিকাঘাতে বন্দি দশায় নৃশংসভাবে নিহত করেন এবং সেই দেহটিকে সিরাজদৌল্লাহ দেহটিকে ঘোড়ার পিঠে ফেলে গোটা মুর্শিদাবাদে ঘোড়ার এই যে নৃশংসতা, এর জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রসিদ্ধ ছিল। এখন তোমাদের বই আরেকটি টুকরো কথা আছে, নবাব মীর জাফর ও পলাশী লুণ্ঠন। পলাশী যুদ্ধের পর রবার্ট ক্লাইভ মীর জাফরকে বাংলার নবাব হিসাবে নির্বাচিত করেন। তার বিনিময়ে মীর জাফরের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কতগুলি চুক্তি হয়েছিল। সেই চুক্তি মোতাবেক বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অবাধ বাণিজ্য চালু হবে, পাশাপাশি টাকা তৈরির অধিকার কোম্পানি লাভ করে। 24 পরগনা জেলার জমিদারি এবং সেখান থেকে প্রাপ্ত রাজস্ব দিয়ে সামরিক খরচ মেটানোর অধিকার কোম্পানিকে দেওয়া হয়। তাছাড়া মুর্শিদাবাদে নবাবের দরবারে একজন ব্রিটিশ প্রতিনিধি নিযুক্ত হয়, রেসিডেন্সি ব্যবস্থা যেটা। কলকাতার উপরে নবাবের যাবতীয় অধিকার নস্যাৎ হয়ে যায়। বস্তুত নবাব মীর জাফরকে সহায়তা করার বিনিময়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অবাধে বাংলার সম্পদ হস্তগত করতে থাকে। পলাশী যুদ্ধের পর সিরাজ কলকাতা আক্রমণের অজুহাতে 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ নেয় কোম্পানি। সিরাজের কলকাতা আক্রমণের অজুহাতে তার উপর ক্লাইভ সহ সমস্ত কোম্পানির উঁচু পদাধিকারীরা মীর জাফরের থেকে প্রচুর সম্পদ ব্যক্তিগতভাবে পেয়েছিলেন। সব মিলিয়ে পলাশী যুদ্ধের পর প্রায় 3 কোটি টাকার সম্পদ মীর জাফর থেকে আদায় করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 3 কোটি তৎকালীন সময়, বুঝতে পারছো, 3 কোটি টাকা। কোম্পানির তরফে এই অর্থ আত্মসাৎকে পলাশী লুণ্ঠন বলা হয়ে থাকে। পলাশী লুণ্ঠন এটা ঘটেছিল 1757 খ্রিস্টাব্দ থেকে 1760 খ্রিস্টাব্দে। তাহলে পলাশী লুণ্ঠন এটাও একটা হয়ে গেল এবং 1760 খ্রিস্টাব্দে শুরুর দিকে রবার্ট ক্লাইভ ইংল্যান্ডে ফিরে যান। সেই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনেক কর্তা ব্যক্তি মীর জাফরকে ক্ষমতা থেকে সরাতে উদ্যোগী হন। কেন উদ্যোগী হয়েছিল সেটা আমি একটু পরে বলছি। কারণ মীর জাফর বুঝেছিলেন সিরাজদৌল্লার পরবর্তীকালে 1757 খ্রিস্টাব্দে তার প্রধান সেনাপতি মীর জাফর বুঝেছিলেন যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তোষণ করে দেয়ার মাধ্যমে তাদেরকে সন্তুষ্ট করা যাবে না, এইভাবে রাজত্ব টিকিয়ে রাখা যাবে না। তাই সে গোপনে সৈন্যবাহিনীকে সংস্কার করছিলেন এবং ব্রিটিশ বিরোধী শক্তি ফরাসিতে সাহায্য নিচ্ছিলেন। এই সংবাদটা যখন পৌঁছে গেল সিরাজ মীর জাফরকে পদচ্যুত করার ভাবনা কিন্তু কোম্পানি করতে শুরু করে এবং 1760 খ্রিস্টাব্দে মীর জাফরকে সরিয়ে মুঙ্গেরের শাসনকর্তা তার জামাতা মীর কাসিমকে বাংলার মসনদে বসানো হয়েছিল। তাহলে অনেকগুলো প্রশ্ন এখানে আমরা আলোচনা করে ফেললাম অলরেডি। 1 নম্বর, আমরা অনেকগুলো প্রশ্ন, বড় প্রশ্ন একটি লেখো বড় প্রশ্ন। পলাশী যুদ্ধের কারণগুলি লেখো। এটা 8 নম্বরের একটি প্রশ্ন। পলাশী যুদ্ধের কারণগুলি লেখো, অথবা এটা লেখো, কি লিখবে,
সিরাজদৌল্লার সাথে ইংরেজদের বিরোধিতার কারণগুলি লেখো। সিরাজদৌল্লার সাথে ইংরেজদের বিরোধিতার কারণগুলি লেখো। এটিও একই প্রশ্ন, 8 নম্বরের প্রশ্ন। তারপর লেখো সিরাজদৌল্লাহ ইংরেজদের প্রতি মনোভাব কেমন ছিল? সিরাজদৌল্লাহ ইংরেজদের প্রতি মনোভাব কেমন ছিল তা লেখো। ইংরেজদের প্রতি মনোভাব কেমন ছিল তা লেখো। এটি একটি 4 নম্বরের প্রশ্ন। আচ্ছা, টিকা লেখো। অন্ধকূপ হত্যা। অন্ধকূপ হত্যা। এটি একটি 4 নম্বরের প্রশ্ন। আরেকটি প্রশ্ন লেখো। আলীনগরের যুদ্ধ ও সন্ধি। এটিও 4 নম্বরের প্রশ্ন। এবার আরেকটি বড় প্রশ্ন লেখো 4 নম্বরের। নবাব মির্জাফর ও পলাশীর লুণ্ঠন সম্পর্কে লেখো। হয়েছে? তাহলে মোটামুটি অনেকগুলো প্রশ্ন আমরা আলোচনা করে দিলাম। এবার আমরা আরেকটি জিনিস নিয়ে আলোচনা করব, এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে। একটা হচ্ছে মীর কাসিমের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিরকম সম্পর্ক ছিল? আমরা জানি 1760 খ্রিস্টাব্দে মির্জাফরকে পদচ্যুত করে বাংলার নবাবী পদে আসীন করেছেন তার জামাতা মুঙ্গেরের শাসনকর্তা মীর কাসিম। এই যে ছড়িয়ে দিল মির্জাফরকে, এই ঘটনাটা কিন্তু 1760 খ্রিস্টাব্দে রক্তপাতহীন বিপ্লব নামে পরিচিত। রক্তপাতহীন বিপ্লব নামে পরিচিত। এখন মীর কাসিম বাংলায় বসেই সিংহাসনে, বাংলার মসনদে বসে, নবাবী মসনদে বসেই কোম্পানির সহায়তায় তিনি বসেই তাদের দাবি দাওয়াগুলো সমস্ত মিটিয়ে দিলেন। বাৎসরিক পদ পাওয়ার ফলে 29 লক্ষ টাকার যে সম্পদ কোম্পানি আধিকারিকদের দিয়েছিলেন কোম্পানি, তাছাড়া 26 লক্ষ টাকার বিনিময়ে বর্ধমান, মেদিনীপুর, চট্টগ্রাম এর জমিদারের অধিকার মীর কাসিম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ছেড়ে দিয়েছিলেন। ফলে গোড়ায় মীর কাসিমকে নিজেদের বশঙ্গর হিসাবেই তারা ভেবেছিলেন, কিন্তু সেই ধারণা ভুল প্রমাণিত হয়ে যায়। কারণ মীর কাসিম ছিলেন স্বাধীন জেতা। তিনি ব্রিটিশদের প্রদত্ত সমস্ত ক্ষেত্রে তিনি জিনিসপত্র দিয়ে স্বাধীনভাবে রাজত্ব স্থাপন করতে চেয়েছিলেন, যেটা মির্জাফরের রীতিতে আমরা পাইনি। মির্জাফর যেটা ভুলটা করেছিলেন, পলাশীর যুদ্ধে তার সৈন্যবাহিনীকে যুদ্ধের বিপরীত দিকে সৈন্যবাহিনীর দিকে দান করিয়ে রেখেছিলেন, অর্থাৎ নিজেই ব্যাকফুটে চলে গিয়েছিলেন প্রথম থেকেই। কিন্তু মীর কাসিম সেটা করতে চাননি। তিনি কি করেছিলেন না, রাজধানী হিসাবে মুর্শিদাবাদ থেকে অনেক সুরক্ষিত বিহারের মুঙ্গেরে স্থানান্তর করেছেন। মুর্শিদাবাদ অরক্ষিত অঞ্চল ছিল, খুব সহজেই ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি কলকাতা থেকে আক্রমণ করেছে। তাই তিনি রাজধানীটাকে সুরক্ষিত করার জন্য রাজধানী স্থানান্তরিত করেছেন। আর কি করেছিলেন না, তিনি নবাবের পুরনো সৈন্যবাহিনীকে খারিজ করে আধুনিক সৈন্যবাহিনী গঠনের উপর গুরুত্ব দিয়েছিলেন।
আরো আধুনিক সৈন্যবাহিনী গঠনের উপর গুরুত্ব দিয়েছিলেন। এমনকি জগৎ শেঠ পরিবারের সাথে দূরত্ব বজায় রাখছিলেন মীর কাসিম। তাছাড়া দস্তকের অপব্যবহার নিয়ে তিনি বারংবার কোম্পানির দৃষ্টি এনেছিলেন এবং শেষ পর্যন্ত পাটনা কুটিরের মেজর এলিস সাহেব, নীলকুঠি সাহেব, এলিস সাহেবকে তিনি আক্রমণ ও বন্দীও করেছেন। শুধু তাই নয়, কোম্পানির বণিকদের তরফে বেআইনি ব্যবসার ফলে বাংলার যে অর্থনৈতিক সমস্যা মুখে পড়ছিল শুল্ক বাকি দেওয়ার প্রশ্নে, নবাবের প্রাপ্য রাজস্বের ঘাটতি পড়ছিল, অন্যদিকে দেশীয় বণিকরা শুল্ক দিতে বাধ্য হওয়ার ফলে অসম প্রতিযোগিতার মুখোমুখি হয়ে পড়েছিল। অন্যান্য বিদেশি বণিক গোষ্ঠীও ব্রিটিশ কোম্পানির ক্ষমতার অপব্যবহার নিয়ে নবাবের কাছে নালিশ জানাতে থাকে। শেষ পর্যন্ত নবাব বাধ্য হয়ে, নিরুপায় হয়ে দেশীয় বণিকদের শুল্ক তুলে দিলেন। প্রথম 2.5% শুল্ক ধার্য করেছিলেন, এই শুল্ক তুলে দিলেন এবং ফলে আমরা দেখব যে নবাবের অর্থনৈতিক কোষাগার বিভিন্নভাবে প্রচন্ড সামরিক, প্রচন্ড ভারসাম্যহীনতায় পড়েছে। এই অবস্থায় সৃষ্টি হয়েছিল এবং মীর কাসিম গোপনে 50 লক্ষ টাকার বিনিময়ে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের নিকট হতে দেওয়ানি অধিকার নবাবের কাছ থেকে লাভ করেন, অর্থাৎ মুঘল সম্রাটের আইনগত স্বীকৃতি তিনি লাভ করেন। অপরদিকে তার বন্ধু রাষ্ট্র অযোধ্যা সুজাউদ্দৌলার সাথে গোপনে যোগাযোগ করতে লাগলেন। এই সংবাদটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে ক্লিয়ার ছিল। তারা মীর কাসিম বিরোধী গোষ্ঠী শক্তি তারা সঞ্চয় করতে লাগলো এবং পাটনার মেজর এলিস সাহেবকে গ্রেপ্তার তারা ভালো চোখে নেননি। এই অবস্থায় 1763 খ্রিস্টাব্দে মীর কাসিমের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরাসরি সংঘাত শুরু হয়, যুদ্ধ শুরু হয়। গিরিয়া, কাটোয়া, মুর্শিদাবাদ, উদয়নালা এবং মুঙ্গেরের যুদ্ধে মীর কাসিম কোম্পানির কাছে হেরে যান। শেষ অবধি বাংলা ছেড়ে অযোধ্যায় পালিয়ে যান মীর কাসিম। কোম্পানি মীর কাসিমকে বাংলার নবাব হিসেবে বেছে নেয়। তবে অযোধ্যার শাসক সুজাউদ্দৌলা, সেই সময় অযোধ্যার শাসক সুজাউদ্দৌলা দিল্লির নবাব তথা মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর সাথে তিনি যৌথ একটা সম্মিলিত বাহিনী গড়ে তোলেন এবং 1764 খ্রিস্টাব্দে 22 অক্টোবর বক্সারের প্রান্তরে হেক্টর এবং রবার্ট ক্লাইভের বাহিনী, হেক্টর ব্রো এবং ব্রিটিশ কোম্পানির ক্লাইভের বাহিনীর সাথে এই সম্মিলিত শক্তি মিলিত যুদ্ধে মিলিত এবং এই যুদ্ধে ইতিহাসে 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ নামে পরিচিত। কোম্পানি বাহিনী জিতে যাওয়ার ফলে দুটো সন্ধি তারা স্বাক্ষর করে। মির্জাফরকে দ্বিতীয়বারের জন্য বাংলার মসনদে বসান,
অপরদিকে 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদের প্রথম সন্ধি অনুসারে অযোধ্যার নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে কারা ও এলাহাবাদ প্রদেশ দুটি কেড়ে নেয়, অঞ্চল দুটি কেড়ে নেয় ও যুদ্ধের প্রভূত পরিমাণ ক্ষতিপূরণ আদায় করে এবং অযোধ্যাকে একটি পরম রাজ্যে পরিণত করে। দ্বিতীয় সন্ধি অনুসারে এলাহাবাদের দ্বিতীয় সন্ধি অনুসারে আগস্ট মাসে 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কারা ও এলাহাবাদ প্রদেশ দুটি প্রদান করে এবং তার কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানি অধিকার লাভ করে। এই যে ক্ষমতা বক্সার যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম এটি বাণিজ্যিক সংস্থা থেকে রাজনৈতিক সংস্থায় পরিণত হয়েছে, এ কথা আমরা জানতে পারছি। তাহলে এর পরের দিন আমরা এই বাকি অংশটা নিয়ে আলোচনা করব। এখন আমরা আরেকটা বড় প্রশ্ন লিখি, লেখো প্রশ্নটা লেখো। বাংলার নবাব মীর কাসেমের সাথে ইংরেজদের বিরোধিতার কারণগুলি লেখো। ইংরেজদের বিরোধিতার কারণগুলি অথবা প্রশ্নটা এরকম এসে থাকে অ্যাসাইনমেন্ট হিসাবে, বক্সার যুদ্ধের কারণগুলি লেখো। বক্সার যুদ্ধের কারণগুলি লেখো। বক্সার যুদ্ধের কারণগুলি লেখো। এইটা মোটামুটি আমরা জানলাম। তাহলে আজকে এই পর্যন্ত থাক নাকি? সকলে ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। জয় মা, রাখছি। হ্যাঁ।